ইতিহাসের পৃষ্ঠা উল্টালে মাঝে মাঝে এমন কিছু নাম চোখে পড়ে যাদের অস্তিত্ব যেন এক দীর্ঘশ্বাস হয়ে আটকে থাকে আমাদের গলায়। আজ আমরা শুনব এমন এক সম্রাটের ঘটনা যার হাতে কোনো তরবারি ছিল না কোনো ক্ষমতা, তবু তিনি হয়ে উঠলেন এক বিপ্লবের প্রতীক। যার রাজ্য ছিল কেবল দিল্লির লাল কেল্লা, আর চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার সাম্রাজ্য। কিন্তু তার কলমে ছিল এক জ্বলন্ত হৃদয়ের ইতিহাস। বাহাদুর শাহ জাফর। মুঘল সাম্রাজ্যের শেষ এই সম্রাটের জীবনের গল্প কিভাবে শুরু হয়, কিভাবে তিনি হারিয়েছিলেন তার সিংহাসন, তার দেশ, আর কেন তার কবিতা আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মুঘল সাম্রাজ্যের শেষ সূর্য, শেষ সুর, এক নিঃসঙ্গ সম্রাটের গল্প। বাহাদুর শাহ জাফরের ট্র্যাজিক এক গল্প। 1837 সাল, দিল্লির লালকেল্লার এক কোণে এক বৃদ্ধ সম্রাটের জন্ম হয়েছিল। নাম তার আবু জাফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ। তিনি ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর শাহের দ্বিতীয় পুত্র। কিন্তু তার জন্মের সময় মুঘল সাম্রাজ্য আর সেই আগের মতো শক্তিশালী ছিল না। সাম্রাজ্যের সোনালী দিনগুলো পিছনে ফেলে এটি তখন কেবল নামেই একটি সাম্রাজ্য মাত্র, যার কোনো জৌলুস নেই, যার কোনো ক্ষমতা নেই, যার কোনো বাহাদুরি নেই। এই সাম্রাজ্যেই বাহাদুর শাহ জাফরের শৈশব কেটেছিল রাজকীয় পরিবেশে। কিন্তু তার চারপাশে তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বাড়ছিল। বাহাদুর শাহ জাফর ছিলেন একজন নরম মনের, কাব্যে মগ্ন, শিল্পে আসক্ত রাজকুমার। জাফর ছিলেন মুঘল রক্তের শেষ উত্তরসূরি, যার একমাত্র ধ্যান জ্ঞান রাজনীতি নয়, যিনি বেছে নিয়েছিলেন আত্মার পরিশুদ্ধি। অথচ ভাগ্য তাকে বসিয়ে দিয়েছিল ভারতের এক ধ্বংসপ্রাপ্ত সাম্রাজ্যের মসনদে। তার বাবা তাকে শিক্ষা দিয়েছিলেন ফার্সি, উর্দু, আরবি, সুফিবাদ এবং সাহিত্য। ছোট থেকেই তিনি কবিতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। কিন্তু রাজপুত্র হিসেবে তার জীবন সুখের ছিল না। তার বাবার মৃত্যুর পর 1837 সালে 62 বছর বয়সে তিনি মুঘল সিংহাসনে বসলেন। সিংহাসনে বসার সাথে সাথে তার সামনে এলো অসংখ্য চ্যালেঞ্জ। ভারত তখন ব্রিটিশদের হাতে পড়ে যাচ্ছিল। মুঘল সাম্রাজ্যের ক্ষমতা ছিল শুধু দিল্লির কিছু অংশে সীমাবদ্ধ। বাহাদুর শাহ জাফরের হাতে ছিল না কোনো সেনাবাহিনী, ছিল না কোনো সম্পদ। তিনি ছিলেন একজন সম্রাট, কিন্তু ক্ষমতাহীন। 1837 সালে যখন তিনি সিংহাসনে বসেন, তখন দিল্লি আর কোনো সাম্রাজ্য নয়, ছিল কেবল ঐতিহ্যের ছায়া আর ইংরেজদের দখলদারির এক কাঁটা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন পুরো ভারতকে শাসন করছে, আর লাল কেল্লা হয়ে উঠেছে কেবল একটি প্রতীক, রাজশক্তির অবশিষ্ট স্মৃতি। বাহাদুর শাহ জানতেন না রাজনীতি, বুঝতেন না রাজনীতির ভাষা, কিন্তু তিনি জানতেন কষ্টের ভাষা। তার রাজত্বে তিনি ছিলেন একজন সাংস্কৃতিক অভিভাবক, উর্দু সাহিত্যের পৃষ্ঠপোষক, গজলের আশ্রয়দাতা। তিনি নিজেও লিখতেন কবিতা। তার কলমে ফুটে উঠত কষ্ট, প্রেম, পরাজয় আর ঈশ্বর প্রেম। বাহাদুর শাহ জাফরের শাসনকাল ছিল মুঘল সাম্রাজ্যের শেষ দিনগুলোর সাক্ষী। তার সময়ে সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা আর ব্রিটিশদের চাপে তিনি দিন দিন কোণঠাসা হয়ে পড়ছিলেন। 1857 সাল ভারতের ইতিহাসে এক বিস্ফোরণের নাম। সিপাহীদের বিদ্রোহ ছড়িয়ে পড়ে উত্তর ভারতের নানা প্রান্তে। তারা আসে দিল্লিতে। একটাই দাবি, সম্রাট বাহাদুর শাহ জাফর হন ভারতের নেতা। তারা দিল্লিতে এসে বাহাদুর শাহ জাফরকে তাদের নেতা হিসেবে ঘোষণা করল। জাফর তখন বৃদ্ধ, তার বয়স 82 বছর।
তিনি যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন না। তার কাছে ছিল না কোনো সেনাবাহিনী, ছিল না কোনো অস্ত্র। কিন্তু বিদ্রোহী সিপাহীরা তাকে সম্রাট হিসাবে সম্মান দিয়ে বলল, আপনি আমাদের নেতা, আমরা আপনার নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ব। জাফর বাধ্য হয়ে তাদের নেতৃত্ব গ্রহণ করলেন। কিন্তু এই বিদ্রোহ ব্রিটিশদের রাগের আগুন আরও জ্বালিয়ে দিল। সম্রাট জাফর, যিনি অস্ত্র নয় লেখনির মানুষ, তাকে ইতিহাস দাঁড় করায় এক যুদ্ধের ময়দানে। তিনি চাননি কোনো যুদ্ধ, কিন্তু জাতির আহ্বান অগ্রাহ্য করতে পারেননি। তিনি সেই বিদ্রোহকে সমর্থন দেন। মনে আশঙ্কা আর হৃদয়ে ছিল দায়িত্ববোধ। বিদ্রোহ শুরু হল, বিদ্রোহ চলমান রইল। এই বিদ্রোহ ব্যর্থ হল। ইংরেজরা দিল্লি দখল করল। লাল কেল্লা পরিণত হল মৃত্যুপুরীতে। শহর জুড়ে রক্তপাত শুরু হল। বাহাদুর শাহ জাফর পালিয়ে হুমায়ুনের সমাধিতে আশ্রয় নিলেন। কিন্তু ব্রিটিশরা তাকে ধরে ফেলল। ইতিহাস বরাবরের মতো দেখালো নিষ্ঠুরতা। তার দুই পুত্রকে হত্যা করা হলো। তাদের কাটা মাথা দেয়া হলো বৃদ্ধ বাবার সামনে। তার স্ত্রী জিনাত মহলের সাথে তাকে করা হলো বন্দী। 1858 সালে ইতিহাসের অন্যতম নৃশংসতম বিচার হলো তাকে নিয়ে। ব্রিটিশরা তাকে নির্বাসনে পাঠালো বার্মার রেঙ্গুনে। সেখানে এক পরিত্যক্ত কক্ষে বৃদ্ধ সম্রাট কাটিয়ে দেন জীবনের শেষ দিনগুলো। একদিন তিনি লিখে যান বিখ্যাত কবিতার কয়েকটা লাইন, কিতনা বদনসিব হে জাফর দাফন কে লিয়ে, দো গজ জমিন ভি না মিলা কোই ইয়ার মে। 1862 সালে 87 বছর বয়সে তিনি মারা গেলেন। একজন সম্রাট, যিনি তার সিংহাসন হারিয়েছিলেন তার দেশ। মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসে একটি সোনালী অধ্যায়। তাজমহল, লালকেল্লা, ফতেহপুর সিক্রি এগুলো ছিল মুঘলদের স্থাপত্যের নিদর্শন। কিন্তু বাহাদুর শাহ জাফরের সময়ে এই সাম্রাজ্যের সৌন্দর্য ম্লান হয়ে যায়। তবু জাফর তার কবিতার মাধ্যমে সে হারানো গৌরবের স্মরণ করতেন। তিনি লিখতেন, না কেউ আমার কবরে আলো জ্বালাবে, না কেউ আমাকে স্মরণ করবে। তার কবিতায় ফুটে উঠত হতাশা, বেদনা। তিনি লিখেছিলেন তার নির্বাসনের দিনগুলোর কথা, তার হারানো সিংহাসনের কথা। তার কবিতা আজও ভারতের সাহিত্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একটি সংস্কৃতি হারিয়ে যায়, আবার নতুনভাবে জন্ম নেয়। আজকের ভারতে বাহাদুর শাহ জাফরের গল্প একটি ঐতিহাসিক স্মৃতি। তাকে স্মরণ করা হয় একজন সম্রাট হিসেবে, যিনি ব্রিটিশদের বিরুদ্ধে শেষ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাকে স্মরণ করা হয় তার কবিতার মাধ্যমে। আজও ভারতে তার সাহিত্য পড়ানো হয়। তার গল্পশিল্প, সাহিত্য এবং সংস্কৃতিতে একটি গভীর প্রভাব আছে। মুঘল সাম্রাজ্য নিয়ে বিতর্ক আছে আজও। কেউ বলে তারা ছিল শোষক, কেউ বলে ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বাহাদুর শাহ জাফরের গল্প আমাদের সেই বিতর্কের মাঝে নতুন একটা দৃষ্টিকোণ এনে দেয়। একজন সম্রাট যিনি ক্ষমতা হারিয়েছিলেন, কিন্তু তার সংগ্রাম আমাদের শেখায় ইতিহাস কিভাবে বোঝা উচিত। বাহাদুর শাহ জাফরের গল্প আমাদের মনে করিয়ে দেয় সাম্রাজ্যের উত্থান পতন একটি চক্রের মতো। মুঘল সাম্রাজ্য ভারতের সংস্কৃতি, স্থাপত্য এবং ইতিহাসে একটি অমর ছাপ রেখে গেছে। কিন্তু জাফরের জীবন আমাদের শেখায় ক্ষমতার ভঙ্গুরতা। তিনি ছিলেন শেষ মুঘল সম্রাট, যিনি তার সিংহাসন হারিয়েছিলেন সবকিছু। বাহাদুর শাহ জাফর একজন পরাজিত সম্রাট ছিলেন না, তিনি ছিলেন হার না মানা এক কবি। তার লেখাগুলো আমাদের শেখায় ক্ষমতার চেয়ে মূল্যবান হল হৃদয়ের শক্তি, সংস্কৃতির সম্মান। আজ তার কথা মনে পড়ে যখন থেকে সংস্কৃতি ধ্বংসের পথে, ইতিহাস বিকৃতির পথে। বাহাদুর শাহ জাফর আমাদের বলে যান, ইতিহাস কেবল বিজয়ের নয়, হেরে গেলেও যারা সত্য ধারণ করে যান তারাই প্রকৃত জয়। এই সম্রাটের সংক্ষিপ্ত এই জীবনী শুনে আপনি কি ভাবছেন কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। ইতিহাসের এই গল্পটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ
কেউ একজন হয়তো এখন ইতিহাসের এই আলো থেকে অন্ধকারেই থেকে যাচ্ছে।